নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা শুরু করছি সম্পূর্ণ নতুন এপিসোড। আর আজকের এপিসোডটা তৈরি হচ্ছে ইভিএস সাবজেক্ট নিয়ে। 2026 সালে ফেব্রুয়ারি মাসে যে সিটেটটা হয়েছিল, সেই সিটেটের প্রশ্নপত্রে ইভিএসের যে প্রশ্নগুলো এসেছিল, আজকে আমরা সেগুলো সলভ করব। এবং জাস্ট নর্মাল প্রশ্নপত্র বা এমসিকিউ সলভ করাই কিন্তু উদ্দেশ্য নয়। একদম সিটেটে যা পরিবেশের সিলেবাসে রয়েছে সেই সিলেবাস অনুযায়ী ক্যাটাগরিক্যালি প্রশ্নগুলোকে আমি ভাগ করেছি। প্রত্যেকটা টপিক অনুযায়ী যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আলাদা আলাদাভাবে আমরা একটার পর একটা সলভ করব এবং সেগুলো সম্বন্ধে গভীরে গিয়ে বিশ্লেষণ করব, যতটুকু জানাটা প্রয়োজন আমাদের। এবং এই টপিক ওয়াইজ আলোচনা করে দিলে আমাদের এই ধারণাটা কিন্তু পরিষ্কার হবে যে সিটেটে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে। তাহলে চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের এই এপিসোড। আর আপনারা সবাই ঠিক যেমন গুরুত্ব দিয়ে ক্লাসগুলো ফলো করেন ঠিক সেভাবেই করুন, এবং চাইলে একটা নোটবুক এবং পেন হাতের কাছে রাখতে পারেন। প্রয়োজনীয় তথ্যগুলো জাস্ট নোট করে রাখতে পারেন, পরবর্তীতে রিভিশনের সময় সেগুলো কাজে লাগবে। আর একটা বিষয় আরও একবার বলে নিই যে টেট সংক্রান্ত যে প্রস্তুতি পর্ব আমাদের চলছে দীর্ঘদিন ধরে, বেশ কয়েক মাস ধরে, তার প্রত্যেকটা বিষয় একদম ক্যাটেগরিক্যালি আমাদের প্লে লিস্টে কিন্তু সাজানো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের। আপনারা চাইলে সেগুলো একবার দেখে আসতে পারেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এপিসোড। প্রথমে আমরা দেখে নেব যে আজকের যে প্রশ্নপত্রটা আমরা সলভ করব, অর্থাৎ 2026 সালের একদম সাম্প্রতিক যে টেটটা হয়, ফেব্রুয়ারি মাসে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সিটেটের কোন টপিকগুলো থেকে এসেছে। প্রথমে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস এই গ্রুপ থেকে। তারপর ফুড অর্থাৎ প্রিজার্ভেশন এবং ডাইজেশন। তারপর শেল্টার, টাইপস অফ হাউসেস। তারপর ট্রাভেল অর্থাৎ ডিরেকশন, ডিস্টেন্স, ম্যাপস এই রিলেটেড। তারপর থিংস উই মেক অ্যান্ড ডু, এনার্জি প্রাকৃতিক সম্পদ নিয়ে। আওয়ার কালচারাল হেরিটেজ, ডান্স, আর্টস অ্যান্ড হিস্ট্রি। আওয়ার জিওগ্রাফি মানে স্টেটস অ্যান্ড বর্ডার্স, বিশেষ করে সমস্ত স্টেটগুলোর যে বর্ডারগুলো নিয়ে যে ধরনের প্রশ্নগুলো হয়। ইভিএস পেডাগজি খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিকেরই আমরা জানি যে পেডাগজি রিলেটেড পোর্শনটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে এই 8টা টপিকে কিন্তু মেইনলি প্রশ্নগুলো এসেছিল। প্রথম প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেন 63, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট উইভার বার্ডস। উইভার বার্ডস, উইভার বার্ডস কোনগুলো? যে বাবুই পাখি, বাবুই পাখির প্রজাতির যে সমস্ত পাখিগুলো সেগুলো হচ্ছে উইভার বার্ডস। তাহলে স্টেটমেন্টসের কোনটা সঠিক, সেই বাবুই পাখি সম্বন্ধে, সেই উইভার বার্ড সম্বন্ধে কোন স্টেটমেন্টটা সঠিক? দে আর অনলি ফাউন্ড ইন সাউথ আমেরিকা, তারা দক্ষিণ আমেরিকায় শুধুমাত্র পাওয়া যায়। 2 নম্বর, দে আর নকটার্নাল বার্ডস, নকটার্নাল অর্থাৎ রাতে নিশাচর সেই সমস্ত পাখিগুলো। Number 3, the male and female weaver birds together make beautifully woven nests. মেল ফিমেল অর্থাৎ পুরুষ এবং স্ত্রী বাবুই পাখিগুলো তারা খুব সুন্দর তারা একসাথে, খুব গুরুত্বপূর্ণ, টুগেদার মেক বিউটিফুলি, তারা একসাথে তাদের বাসাটা তৈরি করে। নাম্বার 4, দ্য ফিমেল বার্ডস চুজেস দ্য নেস্ট শি লাইকস দ্য মোস্ট অ্যান্ড ডিসাইডস টু লে হার এগস দেয়ার। এখানে দেখুন, আমরা প্রশ্নগুলো যখন অ্যাটেন্ড করব, এমসিকিউ যখন সলভ করব, তখন যে অপশানগুলো আছে সেই অপশানগুলোতে বেশি খেয়াল রাখবো। কারণ এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম স্পেশালি এই এমসিকিউ সলভের ওপর, যে উত্তর না জেনেও আমরা এমসিকিউ কীভাবে আন্দাজেও কিন্তু এমসিকিউ সলভ করতে পারবো। তা সেখানে একটা কথা বলেছিলাম যে এমসিকিউ যে অপশানগুলো আছে সেইগুলোর লেন্থটা দেখতে হবে। অপশানের যে লেন্থটা সব থেকে বড় অন্যান্য অপশানের, সেই লেন্থগুলো আগে দেখতে হবে। আর যেগুলো সব থেকে ছোটো সেগুলো কিন্তু নেগেটিভ সাইড, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়, গবেষণায় কিন্তু এমনই দেখা গেছে। তাহলে এখানে আমরা যদি সেই ফর্মুলাটাই ফলো করি, এলিমিনেশন প্লাস লেন্থ, এই দুটো ট্রিক যেটা আমি এর আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, তাহলে সেটা আমি এখানে অ্যাপ্লাই করছি। দেখুন প্রথমে কী আছে, দে আর অনলি ফাউন্ড ইন সাউথ আমেরিকা। আমার ডাউট আছে, আমি জানি কি জানি না, এটাকে আমি বাদের খাতায় রাখছি। নাম্বার 2, দে আর নকটার্নাল বার্ডস, সেটাও আমরা বাদের খাতায় রাখছি। দ্য মেল অ্যান্ড ফিমেল, তাহলে দুটো বাদ চলে গেল আর দুটো পড়ে থাকলো। তাহলে দুটোর অপশানের মধ্যেই কিন্তু আমরা এখন সঠিকটা বেছে নেব। তাহলে প্রবাবিলিটি কিন্তু আমাদের 50% অলরেডি বেড়ে গেল
উত্তর বেছে নেওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু আরও সহজ হলো। দ্য মেল অ্যান্ড ফিমেল উইভার বার্ডস টুগেদার মেক বিউটিফুলি উভেন নেস্টস। এখানে পুরুষ স্ত্রী উভয় মিলেই বাসাটা তৈরি করে। আর লাস্ট যে ফোর্থ অপশানটা, দ্য ফিমেল বার্ডস চুজেস দ্য নেস্ট, অর্থাৎ স্ত্রী পাখিটি তার পছন্দের বাসাটা তৈরি করে, বেছে নেয় এবং ডিম পাড়ার সিদ্ধান্ত নেয়। তাহলে আমরা যারা মোটামুটি একটু আধটু পরিবেশের বিভিন্ন ধারণা রাখি, তারা কিন্তু জানি যে এই বাবুই পাখি বা উইভার বার্ডসরা দুজনে একসাথে কিন্তু বাসা বাঁধে না। শুধুমাত্র পুরুষ বাবুই পাখি বাসা বাঁধে, স্ত্রী তার পছন্দ মতো বাসায় গিয়ে ডিম পাড়ার সিদ্ধান্ত নেয়। তাহলে এই নলেজটা আমাদের কিন্তু অনেকেরই আছে। তাহলে নাম্বার 4 হচ্ছে এখানে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোয়িং লুক আফটার অ্যান্ড গার্ড দ্য অ্যান্টস নেস্ট, অর্থাৎ পিঁপড়ের যে বাসাটা সেটা কারা পাহারা দেয় এবং দেখাশোনা করে? লুক আফটার মানে দেখাশোনা করা। নাম্বার 1 সোলজার অ্যান্টস, সৈনিক পিঁপড়ে। নাম্বার 2 ফারাও অ্যান্টস। নাম্বার 3 কুইন অ্যান্টস। নাম্বার 4 ওয়ার্কার অ্যান্টস। এই বিষয়টা সম্বন্ধে কিন্তু আমরা সকলেই অবগত যে পিঁপড়েদের সমাজে প্রত্যেকের জন্য একটা করে কাজ ভাগ করা থাকে, যে কে কী করবে। এখানে সৈনিক পিঁপড়ে, সে কি করবে? সে পিঁপড়েদের যে বাসা বা যে ঘরটা সেটা পাহারা দেবে এবং দেখাশোনা করবে। ফ্যারাও অ্যান্ট কী করবে? ফ্যারাও অ্যান্টের বিশেষ কোনো কাজ কিন্তু উল্লেখ নেই কোথাও, তবে এ সংক্রান্ত একটা ছোট্ট একটা গল্প কিন্তু চালু রয়েছে। সেটা হচ্ছে ফেরাও বা মিশরের যে প্রাকৃতিক দুর্যোগগুলো হতো, সেই প্রাকৃতিক দুর্যোগের সাথে এই সমস্ত পিঁপড়ের একটা যোগাযোগ ছিল বলে তারা মনে করত। সেইখান থেকেই এই শ্রেণীটার অর্থাৎ এই পিঁপড়েটার নাম হয়, পিঁপড়ের যে গোষ্ঠীটার নাম হয় ফ্যারাও অ্যান্টস। তাহলে এটা গেল নাম্বার 70 সঠিক উত্তর, যেটা নাম্বার 1 সোলজার্স অ্যান্ট। এবার 72, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড সিলেক্ট হুইচ ওয়ান অফ দ্য স্টেটমেন্টস ইজ নট কারেক্ট। যে স্টেটমেন্টগুলো সেগুলো কোনটা ভুল, ইজ নট কারেক্ট মানে কোনটা ভুল, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। নাম্বার এ হার্ড ইউজুয়ালি হ্যাজ 10 to 12 ফিমেল এলিফ্যান্টস অ্যান্ড ইয়াং ওয়ান্স। অর্থাৎ হার্ড অর্থাৎ হাতির দল, এটা একটা কালেকটিভ নাউন, আমরা প্রত্যেকে জানি হাতির দলকে হার্ড বলা হয়। তা সেক্ষেত্রে কী বলা হচ্ছে, সাধারণত 10 থেকে 12টা স্ত্রী হাতি এবং তাদের বাচ্চারা একসাথে থাকে। ওল্ডেস্ট ফিমেল এলিফ্যান্ট ইজ দ্য লিডার অফ দ্য হার্ড। সব থেকে বয়স্ক যে স্ত্রী হাতিটি সেই দলের নেত্রী হয়। অ্যান এলিফ্যান্ট, নাম্বার 3, অ্যান এলিফ্যান্ট হার্ড হ্যাজ অনলি ফিমেলস অ্যান্ড বেবি এলিফ্যান্টস। আর এখানে কী বলছে যে হাতিদের দলে কেবলমাত্র স্ত্রী হাতিরা এবং ছোট বাচ্চা হাতিরা থাকে। নাম্বার 4, মেল এলিফ্যান্টস লিভ দ্য হার্ড ওয়েন দে আর 24 to 25 ইয়ার্স ওল্ড। পুরুষ হাতিরা তাদের সেই দল ত্যাগ করে যখন তাদের 24 বা 25 বছর বয়স হয়। এখানে ভুল উক্তিটা কোনটা, ভুল কোনটা? এখানে ভুল উত্তর হচ্ছে নাম্বার 4, 24 থেকে 25 বছর বয়সে পুরুষ হাতিগুলো দল থেকে বেরিয়ে যায়। এটা অ্যাকচুয়ালি 14 থেকে 15 বছর বয়স হবে। অর্থাৎ 24 থেকে 25 বছর বয়স পর্যন্ত কিন্তু পুরুষ হাতি দলের মধ্যে থাকে না, তারা অনেক আগেই সেই দল থেকে বেরিয়ে যায়। আমাদের প্রথম টপিকটা হলো, এবার আমরা চলে আসছি দ্বিতীয় টপিকে, ফুড, যেটার মধ্যে রয়েছে প্রিজার্ভেশন এবং ডাইজেশন। প্রশ্ন নম্বর 64, when moist breads is kept in closed container for 3 to 4 days, greenish black patches grow on bread. The greenish black patches growing on it is, সেটা কি? অর্থাৎ একটা ভেজা পাউরুটি 3-4 দিন একটা বন্ধ করে রাখা পাত্রে রেখে দেওয়া হলো এবং কিছুদিন পর দেখা গেল তার উপর সবুজ এবং কালো ছোপ ছোপ দাগ পড়লো। এই সবুজ এবং কালো যে ছোপ ছোপ দাগটা পড়েছে সেটা অ্যাকচুয়ালি কি?
নিচের কোন অপশানগুলো হবে? নাম্বার 1 মাশরুম, যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলি। নাম্বার 2 ব্যাকটেরিয়া, নাম্বার 3 ইস্ট, নাম্বার 4 ব্রেড মোল্ড, অর্থাৎ পাউরুটির যে ছত্রাক। এখানে সঠিক উত্তর হবে নাম্বার 4 ব্রেড মোল্ড, অর্থাৎ বন্ধ করে রাখা এবং স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যে যদি পাউরুটিকে রেখে দেওয়া হয় তাহলে বাতাসে যে ছত্রাকের রেণুটা আছে সেটা এসে সেখানে জমা হয় এবং এক ধরনের ছত্রাকের জন্ম হয় সেখানে, যেটা সবুজ এবং কালো রঙের, আর সেটাকেই বলা হচ্ছে ব্রেড মোল্ড, যেটা নাম্বার 4। পাউরুটির ওপর যে ছত্রাকটা জন্মায় সেই ছত্রাকটার নাম কি? সেটা হচ্ছে রিজোপাস স্টলোনিফার। আর এই ছত্রাকটা যেভাবে পুষ্টিটা অর্জন করে সেই পদ্ধতিটাকে বলা হয় স্যাপ্রোফাইটিক পদ্ধতি, অর্থাৎ মৃত এবং পচনশীল যে বস্তু সেখান থেকে নিজের প্রয়োজনীয় পুষ্টিটা তারা সংগ্রহ করে। পরের প্রশ্ন 71, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। ডক্টর বোমন্ট ফাউন্ড সিক্রেটস অ্যাবাউট ডাইজেশন। নাম্বার 2 স্টমাক চার্নস দ্য ফুড। Number 3, juice in our stomach is basic. He did experiments on the same person for 19 years. 19 বছর ধরে একই মানুষের ওপর তিনি একটা এক্সপেরিমেন্ট চালান। The correct statements are, কোনটা সঠিক স্টেটমেন্ট সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। নাম্বার 1-এ যেটা বলছে ডক্টর বোমন্ট এই যে আমাদের যে ডাইজেশন সেই ডাইজেশনের রহস্য উন্মোচন করেছেন। তারপরে পাকস্থলীতে খাবারগুলো পেশাই করা হয়, চার্নস মানে হচ্ছে পেশাই করা। নাম্বার 3 পাকস্থলীর যে রসটা সেটা হচ্ছে বেসিক, ক্ষারীয় প্রকৃতির। নাম্বার 4 যেটা বললাম তিনি একই মানুষের ওপর 19 বছর ধরে পরীক্ষাটা করেন। এখানে কোন স্টেটমেন্টটা সঠিক? এখানে দুটো ভুল স্টেটমেন্ট আছে। 1 নম্বর স্টেটমেন্ট হচ্ছে পাকস্থলীর যে রসটা সেটা কিন্তু ক্ষারীয় নয়, সেটা অ্যাসিডিক, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় অম্লীয়। আর তিনি কিন্তু 19 বছর কোনো এক্সপেরিমেন্ট চালাননি একজনের ওপর, তিনি 9 বছর এক্সপেরিমেন্ট চালিয়েছেন। তাহলে নাম্বার 4 1 আর 2 এই দুটোই ঠিক হচ্ছে, অর্থাৎ Dr. Beaumont found secrets about digestion, and number 2 stomach churns the food. Churns অর্থাৎ ওলট পালট করা, এইভাবে আমাদের পেটের মধ্যে খাবার এইভাবে ওলট পালট করে হজম করার জন্য, খাবারটাকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় যাতে বিভাজিত হয় সেই জন্য খাবারটাকে এইভাবে ঠিক এই প্রসেসে হজম করানো হয়। 67, consider the following description of the common houses built in a part of our country. Houses made of stones or wood with slanting roofs. This part is, মানে আমাদের দেশের একটা অঞ্চলের বাড়ির বিবরণ এখানে দেওয়া রয়েছে, যেখানে পাথর আর কাঠ দিয়ে এই বাড়িগুলো তৈরি হয় আর যার ছাদগুলো এরকম ঢালু, স্ল্যান্টিং। তাহলে এই অঞ্চলটা কোন অঞ্চল? নাম্বার 1 আসাম, লাদাখ, রাজস্থান নাকি হিমাচল প্রদেশ? আমরা যদি দেখি আসামে কিন্তু এই বাড়িগুলো বাঁশের খুঁটি দিয়ে তৈরি করা হয়, আর লাদাখে এখানে যে বাড়িগুলো যদি দেখি তাহলে দেখবো যে ছাদটা কিন্তু সমতল, সেখানেও বাঁশের খুঁটি দিয়ে কাঠ দিয়ে বাড়ি তৈরি হয় কিন্তু ছাদটা সমতল, ফ্ল্যাট। রাজস্থানে মাটির বাড়ি হয়, এরকম কাঠ দিয়ে ছাদ করা হয়, খড়কুটো দিয়ে ছাদ করা হয়। কিন্তু হিমাচল প্রদেশে যদি আমরা দেখি এখানে অনেক বেশি বৃষ্টি এবং বরফ পড়ে, সেই কারণে এই অঞ্চলের যে ছাদটা সেটা স্ল্যান্টিং বা ঢালু প্রকৃতির হয়। তাই এখানে সঠিক উত্তর হবে নাম্বার 4। তাহলে দেখুন এখানে কিছুটা গেস করেও কিন্তু আমরা উত্তরটা দিতে পারি। অঞ্চল ভিত্তিক যে আবহাওয়া সেটাকে নিয়ে যদি আমরা একটু চিন্তাভাবনা করি তাহলে মোটামুটি কমন সেন্সকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে নাম্বার 4 হিমাচল প্রদেশ।
তাহলে ফুড প্রিজার্ভেশন হলো, শেল্টার হলো। শেল্টার থেকে আমরা একটা প্রশ্নই পেলাম, ফুড প্রিজার্ভেশন থেকেও একটা প্রশ্ন পেলাম। এইবার পরবর্তীতে আমরা 4 নম্বরে ঢুকছি, অর্থাৎ ট্রাভেলে, ডিরেকশন, ডিস্টেন্স, ম্যাপস। এ ডক্টর ইজ লোকেটেড অ্যাট এক্স অ্যান্ড হিজ ক্লিনিক ইজ লোকেটেড অ্যাট ওয়াই। দুটো লোকেশন বলে দেওয়া হলো, ক্লিনিক আর ডক্টরের। সিন্স দেয়ার ইজ নো স্ট্রেট রোড বিটুইন দ্য টু লোকেশনস। দুটো লোকেশনের মধ্যে কোনো স্ট্রেট সোজা রাস্তা কিন্তু নেই। দ্য ডক্টর ফার্স্ট গোজ টু এ হুইচ ইজ অ্যাবাউট 250 মিটার ডিউ সাউথ অফ এক্স। এখানে ছবি এঁকে আমাদেরকে বুঝতে হবে বিষয়টা। ধরুন এরকম পজিশনে আছে ডক্টর। এখন এখান থেকে এই পজিশনে ডক্টর ফার্স্ট গোজ টু এ পজিশনে গেল, এই পজিশনে এলো 250 মিটার। এবার কি হলো, মানে এক্স থেকে এতে এলো সে 250 মিটার সাউথে। এখানে বলে দেওয়া আছে সাউথ, মানে নিচের দিকে। আমরা লোকেশনটা সবাই জানি, সাউথ, ওপরে হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। এবার এই পজিশন থেকে বি পজিশনে গেল, হুইচ ইজ 400 মিটার ডিউ ইস্ট, ইস্ট সাইডে গেল 400 মিটার। এবার বি থেকে সিতে যাবে আরও 100 মিটার, 125 মিটার দক্ষিণে, 125। এবার সি থেকে ওয়াইতে যাবে 650 মিটার, এটা হচ্ছে ওয়াই পজিশন। এখন বলেছে এক্স এর অবস্থান, এই এক্স এর অবস্থান ওয়াই এর সাপেক্ষে কোন দিকে রয়েছে। খুব ভালো করে দেখুন, এই যদি ডিরেকশন হয়, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এটা ওয়েস্ট, তাহলে এক্স এর অবস্থান ওয়াই এর সাপেক্ষে এরকম একটা অ্যাঙ্গেল হচ্ছে, মানে এরকম অ্যাঙ্গেল, অর্থাৎ নর্থ ইস্ট, তার মানে নাম্বার 4 উত্তর পূর্ব দিকে, নর্থ ইস্ট। এই ডায়াগ্রামটা আঁকলেই পুরো অঙ্কটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। জাস্ট ছবিটা একটু কনফিউজিং, কিন্তু একটু ঠান্ডা মাথায় করলেই অঙ্কটা খুব সহজেই বেরিয়ে যাবে। এটা হচ্ছে ট্রাভেল ডিরেকশন আর ম্যাপের। দেখুন নাম্বার 84, অ্যাজ পার দ্য থিম ট্রাভেল গিভেন ইন এনসিআরটি টেক্সট বুক, children are made to understand the technology, design, use of metals, etc. of the olden times through historical buildings, which general objective of studying the environment is being achieved through this theme. অর্থাৎ এনসিআরটির যে ভ্রমণের থিম রয়েছে সেটা অনুযায়ী শিশুদের যে ঐতিহাসিক বিভিন্ন স্থাপত্য, যে স্থাপত্যের মধ্যে যে প্রাচীনকালের যে প্রযুক্তি, নকশা, যে ধাতুর ব্যবহার, সেগুলো দেখানো হয়। এর মাধ্যমে নিচের এই যে পয়েন্টগুলো আছে, কোন উদ্দেশ্যটা সফল হচ্ছে এর মাধ্যমে। কি কি পয়েন্ট রয়েছে? নাম্বার 1, মেকিং এ রিপোর্ট অন হাউ দ্য সার্ভে অফ দ্য বিল্ডিং ইজ ডান। অর্থাৎ যে বিল্ডিংগুলো, যে ভবনগুলো, প্রাচীন ভবনগুলো, যে সার্ভে বা সমীক্ষা কিভাবে হয় সেটা রিপোর্ট তৈরি করা। নাম্বার 2, এস্টিমেটিং অ্যান্ড মেজারিং ওয়ার্ক অ্যাজ এ preparatory step, keeping in view the development of quantitative skills in later stages. অর্থাৎ ভবিষ্যতে বিভিন্ন রকম যে মেজারিং ওয়ার্ক, অর্থাৎ মাপঝোঁকের যে দক্ষতা বা গণিতের যে দক্ষতা, সেটা বিকাশের একটা প্রস্তুতি। আর সেই হিসেবেই বিভিন্ন রকম এই যে কোয়ান্টিটেটিভ স্কিল বা পরিমাপ করার যে দক্ষতা, সেই কাজটা শেখানো হয়, মানে ভবিষ্যতে সেই কাজে যাতে সে পারদর্শী হয়ে ওঠে।
নাম্বার 3, ফিলিং আউট দ্য ম্যাপ অফ হিস্টোরিক্যাল বিল্ডিংস, অর্থাৎ ঐতিহাসিক যে স্থাপত্যগুলো, যে ভবনগুলো, সেগুলোর মানচিত্র পূরণ করা। নাম্বার 4, কানেক্টিং চিলড্রেন উইথ দ্য এক্সপিরিয়েন্সেস অফ আইডেন্টিফাইং ডিরেকশনস, মানে দিক চেনার একটা অভিজ্ঞতা শিশুদের মধ্যে তৈরি করা। কিন্তু এটার মধ্যে সব থেকে উপযুক্ত যেটা, সেটা হচ্ছে নাম্বার 2, অর্থাৎ ভবিষ্যতে যাতে মেজারিং ওয়ার্ক, মাপঝোঁকের কাজের একটা দক্ষতা তৈরি হয়, গণিতের একটা দক্ষতা তৈরি হয়, সেই বিষয়টা সম্বন্ধে শিশুদের একটা পারদর্শী করে তোলা। মানে যে ঐতিহাসিক স্থাপত্য, সেগুলো দেখে শিশুদের মধ্যে সাধারণত মনের মধ্যে কিছু প্রশ্ন জেগে উঠবে। যেমন এই যে যে বিল্ডিংটা তারা দেখবে, সেটা দেখে তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে সেটা কত উঁচু হতে পারে, কতটা বড় হতে পারে, বা কত রকমের পাথর, ধাতু সেগুলো তৈরি করতে ব্যবহার করা হয়েছে, বা নির্মাণ করার সময় কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আর সেই কোয়ান্টিটেটিভ স্কিল, বাংলায় যাকে বলা হয় পরিমাণগত দক্ষতা, সেগুলো গড়ে তোলাই কিন্তু উদ্দেশ্য। এবার ক্যাটাগরি 5, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড এনার্জি, মানে প্রাকৃতিক সম্পদ এবং শক্তি নিয়ে যে কি ধরনের প্রশ্ন এসেছিল, দুটো প্রশ্ন এসেছিল, তার মধ্যে একটা হচ্ছে এটা 62, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রোডাক্টস ইজ নট অবটেইনড ফ্রম পেট্রোলিয়াম, মানে পেট্রোলিয়াম থেকে নিচের কোন খনিজ পদার্থটা পাওয়া যায় না। এখানে কেরোসিন অয়েল, ওয়্যাক্স, গ্রিজ, জ্যাট্রোফা অয়েল। এখানে সঠিক উত্তরটা হচ্ছে এই জ্যাট্রোফা অয়েল, নাম্বার 4, কারণ এটা একটা বায়ো অয়েল, এটা উদ্ভিদের বীজ থেকে তৈরি হয়, আর ওপরের তিনটেই কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্ট। Given below are two statements, one marked as assertion and the other as reason. Read the statements and choose the correct option. এখানে দেখুন অ্যাসারশন এবং রিজন দুটো কথা পাচ্ছি। এটা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায়ই আসে। অর্থাৎ অ্যাসারশন কথার অর্থ হচ্ছে মানে একটা কোনো বক্তব্য বা একটা কোনো স্টেটমেন্ট যেটা রিজনে তার সপক্ষে যুক্তি দিতে হবে। অর্থাৎ অ্যাসারশন যদি ট্রু হয়, রিজনে তার কিন্তু কারণটা আমাদেরকে উল্লেখ করতে হবে যে কেন সেটা ট্রু বা কেন সেটা ফলস। তাহলে অ্যাসারশন মানে স্টেটমেন্ট, আর রিজন হচ্ছে তার কারণ। এখানে স্টেটমেন্টে কি বলেছে, সোলার এনার্জি অ্যান্ড টাইডাল এনার্জি আর কল্ড রিনিউয়েবল এনার্জি সোর্সেস। আর রিজন কি বলছে, নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস টেক থাউজেন্ডস অফ ইয়ার্স টু বি রিনিউড। এখন আমাদেরকে বিচার করতে হবে যে অ্যাসারশনের যে স্টেটমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে সেইটা অনুযায়ী এই রিজনটা কতটা যুক্তিযুক্ত, ঠিক না ভুল, সেটা আমাদেরকে এই অপশানের মধ্যে বেছে নিতে হবে। এখন দেখুন অ্যাসারশনে কি বলছে, বলছে সোলার এনার্জি অ্যান্ড টাইডাল এনার্জি আর কল্ড রিনিউয়েবল এনার্জি সোর্সেস, মানে সৌরশক্তি আর জোয়ার ভাটা। সোলার এনার্জি হচ্ছে সৌরশক্তি, টাইডাল এনার্জি হচ্ছে জোয়ার ভাটার শক্তি। এটা প্রকৃতিতে কিন্তু অফুরন্ত রয়েছে এবং দ্রুত ফুরিয়ে যায় না, সেই জন্য এগুলোকে রিনিউয়েবল এনার্জি বলা হচ্ছে। আর এক্ষেত্রে রিজন যেটা দেখানো হচ্ছে যে নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস টেক থাউজেন্ডস অফ ইয়ার্স টু বি রিনিউড, অর্থাৎ নন রিনিউয়েবল এনার্জি যেমন কয়লা, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এগুলো সব লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু তৈরি হয়, তাই এগুলো নন রিনিউয়েবল এনার্জি। এখন দেখব আমাদের যে স্টেটমেন্টগুলো, এই যে স্টেটমেন্ট, যে অপশানগুলো, সেগুলো কোনটা ঠিক। এখন এ বলছে, মানে অ্যাসারশন বলছে সোলার টাইডাল এনার্জি দুটো রিনিউয়েবল, আর রিজন বলছে নন রিনিউয়েবল যে উৎসটা রয়েছে সেটা কিন্তু নতুন করে তৈরি হতে প্রায় কয়েক লক্ষ বছর লাগে। এই আর এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে নাম্বার এতে আমরা দেখব যে বোথ এ অ্যান্ড আর আর ট্রু, দুটোই ঠিক, কিন্তু আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে আমরা কি দেখলাম, যে স্টেটমেন্ট এবং তার সপক্ষে যুক্তি দুটোই ঠিক, কিন্তু রিজনটা এই অ্যাসারশন বা স্টেটমেন্টকে
পুরোপুরি এক্সপ্লেন করছে না। মানে এখানে আমাদের ভাবতে হবে যে নন রিনিউয়েবল এনার্জি তৈরি হতে হাজার হাজার বছর লাগছে, কিন্তু এই যে হাজার বছর লাগছে, এটাই কি সোলার এনার্জি রিনিউয়েবল হওয়ার কারণ? তা কিন্তু নয়। এরকম অ্যাসারশন এবং রিজনের বিভিন্ন প্রশ্ন কিন্তু সিটেটে আসে। পরের প্রশ্নে আমরা এগোবো। এগুলো হচ্ছে কালচারাল হেরিটেজ। কালচারাল হেরিটেজ থেকে কিন্তু প্রায় 5টা প্রশ্ন আছে। 5টা প্রশ্ন এই কালচারাল হেরিটেজ থেকে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এখানে কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর ইউজড ফর চেরাও, এ স্পেশাল ডান্স ফর্ম অফ মিজোরাম। অর্থাৎ মিজোরামের একটা বিশেষ ধরনের নাচ চেরাও এর জন্য নিচের কোনটা ব্যবহার করা হয়? ক্লে পটস, উডেন ক্লাবস, বাম্বু স্টিক্স, ড্রামস, হুইসল আর ঢোল, বাম্বু স্টিক্স, ফ্লুট। কোনটা? এখানে নাম্বার 2 হবে বাম্বু স্টিক্স, ড্রামস। এটা স্পেশালি আমাদেরকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে এই বিষয়গুলো, যে কোন অঞ্চলের কি স্পেশাল নাচ এবং তার কি বিশেষত্ব, সেগুলো যখন আমরা জানতে পারবো তখনই এই ধরনের প্রশ্নের আমরা সঠিক উত্তর করতে পারবো। পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এটাও সেই ক্লাসিক্যাল আমাদের হেরিটেজ, কালচারাল হেরিটেজ থেকেই। ম্যাচ দ্য ক্লাসিক্যাল ডান্সেস উইথ স্টেটস অ্যাসোসিয়েটেড। বিভিন্ন রাজ্যের যে ক্লাসিক্যাল ডান্সগুলো সেগুলো ম্যাচ করতে বলা হচ্ছে। ভারতনাট্যম, আমরা প্রত্যেকে জানি ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর, মানে ভারতনাট্যম তামিলনাড়ু। কত্থক, কত্থকের সাথে রয়েছে ইউপি, উত্তরপ্রদেশ। সি, মোহিনীঅট্টম, এটা হচ্ছে কেরালা। ডি হচ্ছে কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশ। 1। তাহলে A4, B3, C2 আর D1। নাম্বার 4 ইজ দ্য রাইট অপশন। দেখুন, আবার কিন্তু আমরা সেই কালচারাল হেরিটেজে সেই অ্যাসারশন আর রিজনের প্রশ্নগুলো পেয়েছি। কি বলছে, গিভেন বিলো আর 2 স্টেটমেন্টস, ওয়ান মার্কড অ্যাজ অ্যাসারশন অ্যান্ড আদার ইজ রিজন। অ্যাসারশন মানে আমরা জানি, অ্যাসারশন মানে হচ্ছে একটা স্টেটমেন্ট এবং রিজন হচ্ছে তার সপক্ষে যুক্তি। অ্যাসারশনে কি দিচ্ছে, যে ভীমবেটকা ইজ ফেমাস ফর কেভস অ্যান্ড শেল্টার্স। আর রিজনে কি বলছে, দিস রক শেল্টার্স আর ক্লোজ টু দ্য নর্মদা ভ্যালি। ভীমবেটকা গুহা এবং পাথরের আশ্রয়ের জন্য বিখ্যাত, আর এই পাথরের আশ্রয়গুলো নর্মদার উপত্যকার কাছে রয়েছে, নর্মদা ভ্যালির কাছে রয়েছে এই পাথরের আশ্রয়গুলো, রক শেল্টারগুলো। তাহলে ভীমবেটকা ফেমাস ফর কেভস অ্যান্ড শেল্টার্স, এটা তো ঠিক। রক শেল্টার্স আর ক্লোজ টু দ্য নর্মদা ভ্যালি, এটাও ঠিক। তাহলে দুটো স্টেটমেন্টই ঠিক, অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক। কিন্তু আমাকে কি দেখতে হবে, যে রিজনটা রয়েছে সেটা অ্যাসারশনের সপক্ষে কতটা যুক্তিযুক্ত। যে দিজ রক্স শেল্টার্স আর ক্লোজ টু দ্য নর্মদা ভ্যালি, এই নর্মদা ভ্যালির কাছাকাছি হওয়ার কারণ ভীমবেটকা ফেমাস হয়েছে, এটা কিন্তু নয়। তাহলে দেখুন, এখানেও কিন্তু সেই আগের মতো, মানে দুটোই ঠিক স্টেটমেন্ট, কিন্তু আর কি এর কারণ? অর্থাৎ ভীমবেটকা একটা ফেমাস গুহা, কিন্তু সেই গুহাটা কি নর্মদা ভ্যালির বা নর্মদা উপত্যকার কাছাকাছি হওয়ার জন্য ফেমাস? তা তো নয়। গুহাটা নর্মদা ভ্যালির কাছে আছে, এটা ঠিক, কিন্তু এই আর একে কিন্তু স্যাটিসফাই করছে না, মানে এক্সপ্লেন করছে না ঠিকভাবে। তাহলে এখানে নাম্বার 3 হচ্ছে সঠিক। দুটো স্টেটমেন্টই ট্রু, কিন্তু আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন, একদম ঠিক। তাহলে নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আশা করি এই অ্যাসারশন আর রিজনের যে প্রশ্নগুলো কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে আপনাদের, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু সিটেটে প্রায়ই আসছে, প্রত্যেকটা পেপারেই আমরা পাবো এই ধরনের প্রশ্ন। পরে আরও একটা কালচারাল হেরিটেজ থেকে প্রশ্ন, গান্ধীজি ওয়েন্ট অন এ লং মার্চ কল্ড ডান্ডি মার্চ।
in 1930 to break the salt law imposed by the British. His march jatra was from কোথা থেকে কোথায়, গুজরাটে কোন জায়গা থেকে কোন জায়গায়, আহমেদাবাদ টু ডান্ডি শিশোর, আহমেদাবাদ থেকে ডান্ডি শিশোর। পরে দেখুন আরও একটা সেই স্টেটমেন্ট অ্যাসারশনের প্রশ্ন, সেই কালচারাল টপিক থেকেই। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রায়ই পাচ্ছি। তাহলে এরকম প্র্যাকটিস কিন্তু আমাদের ইভিএস এর ক্ষেত্রে বিশেষ করে বেশি করে করতে হবে। কি বলেছে, যে গিভেন বিলো আর টু স্টেটমেন্টস, ওয়ান মার্কড অ্যাজ অ্যাসারশন এ অ্যান্ড দ্য আদার ইজ রিজন, যেটা আমরা ইনস্ট্রাকশন এর আগে পড়ে পরিচিত। এখানে অ্যাসারশন কি বলছে, যে সামটাইমস কিংস গট দেয়ার অর্ডার্স inscribed so that people could see, read and obey them. Reason কি বলছে, there are other kinds of inscriptions as well as where kings and queens recorded what they did. মানে অ্যাসারশনে বলছে যে মাঝে মাঝে রাজারা তাদের আদেশ খোদাই করাতেন। ইনস্ক্রিপ্ট মানে হচ্ছে খোদাই করানো, যাতে মানুষ তা দেখতে পায় এবং কুড সি এবং পড়তে পারে এবং মান্যতা দেয়, ওবে দেম, সেটা যেন তারা সেই নির্দেশটা মানে, সেই উদ্দেশ্য নিয়ে তারা খোদাই করাতেন। তার কারণ কি বলা হচ্ছে, দেয়ার আর আদার কাইন্ডস অফ ইনস্ক্রিপশনস অ্যাজ ওয়েল ওয়ার কিংস অ্যান্ড কুইন্স রেকর্ডেড হোয়াট দে ডিড। এমন আরও কারণ হিসেবে দেখানো হচ্ছে যে এমন আরও খোদাই করা লিপি আছে, ইনস্ক্রিপশন মানে খোদাই করা লিপি, যেখানে রাজা রানীরা তাদের কাজের বিবরণ সংরক্ষণ করে রাখতেন। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো স্টেটমেন্টই কিন্তু ট্রু। সে প্রাচীনকালে রাজারা বিভিন্ন সময় আমরা দেখেছি যেভাবে তাদের বিভিন্ন নির্দেশগুলো পাথরে কোথাও খোদাই করে রাখতেন, যাতে তার প্রজারা সেগুলো মেনে চলতে পারে। এবং এটাও দেখেছি রাজারানীরা তাদের কাজের খতিয়ান বিবরণ বিভিন্ন পাথরে খোদাই করে লিপির আকারে রেখে দিতেন একটা রেকর্ড হিসেবে। তাহলে দুটো স্টেটমেন্টই ট্রু। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কারণটা কিন্তু এই স্টেটমেন্টের সাথে যুক্ত নয়, এটাকে এক্সপ্লেন করছে না। এখানে তার রাজারা তাদের অর্ডারকে লিপিবদ্ধ করত, আর এখানে পুরো অন্য জিনিস বলছে। তাদের নিজেদের কাহিনী, নিজেদের জীবনযাপনের পদ্ধতি, নিজেদের বিভিন্ন ঘটনার বিবরণ তারা রেকর্ড হিসেবে রেখে দিত খোদাই করে বিভিন্ন পাথরে ইনস্ক্রিপশন করে। তাহলে এইটা এই এক্সপ্লেনেশনটা কখনোই এই স্টেটমেন্টের সাথে যাচ্ছে না। কিন্তু দুটো স্টেটমেন্টই ট্রু বা ঠিক, কিন্তু এক্সপ্লেনেশন মিলছে না। তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে নাম্বার 2, বোথ এ অ্যান্ড আর আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এইবার দেখুন জিওগ্রাফি থেকে কি কি প্রশ্ন আসছে। জিওগ্রাফি থেকে একটাই সেবার প্রশ্ন এসেছিল, যে দ্য বর্ডারিং স্টেটস অফ মধ্যপ্রদেশের যে প্রতিবেশী বা সীমানা সংলগ্ন রাজ্য কোনগুলো। দেখুন মধ্যপ্রদেশের সীমানা সংলগ্ন রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। আমরা যদি ম্যাপটা দেখি তাহলে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবো যে মধ্যপ্রদেশের সীমানা সংলগ্ন রাজ্য ইউপি, মহারাষ্ট্র এবং গুজরাট। তাহলে আমরা যখন পড়বো এই যে জিওগ্রাফি, আমরা বুঝতে পারছি মোটামুটি কী লেভেলের প্রশ্ন আসছে। মোটামুটি একটা ম্যাপের একটা পরিষ্কার ধারণা, ভারতের ম্যাপের একটা পরিষ্কার ধারণা আমরা নিয়ে রাখবো। পেডাগজি রিলেটেড কী কী প্রশ্ন আসছে, পেডাগজি থেকেই আসল প্রশ্নগুলো কিন্তু আসে। প্রত্যেকটা টপিকেই আপনারা জানেন আমরা যেভাবে প্রস্তুতি পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি পেডাগজিতে ম্যাক্সিমাম প্রশ্ন। 76 নম্বর প্রশ্নে কি বলছে, যে দেব ইজ টিচিং এনভায়রনমেন্টাল ইস্যুজ
to class 5 children. He takes the children of his class for field trips. For assessment of children, he seeks to use an assessment tool that clearly indicates achievement criteria in all components of children's work of any kind, from written to oral. Which of the following is an assessment tool? এখানে কি বলছে যে দেব এমন একটা মূল্যায়নের হাতিয়ার ব্যবহার করতে চান যা শিশুর সব ধরনের কাজের মূল্যায়নের মাপকাঠি স্পষ্ট করে নির্দেশ করে। তাহলে সেটা কোনটা? এখানে সঠিক উত্তর হবে রুব্রিক্স। রুব্রিক্সই হচ্ছে একটা তালিকা যেখানে বিভিন্ন মাপকাঠি থাকে, যে মাপকাঠিতে শিশুদের যে প্রোগ্রেসটা হচ্ছে সেটা ঠিকঠাক হচ্ছে কি না সেই প্যারামিটারগুলো লেখা থাকে সেই তালিকাতে। একজন শিক্ষক সেই সমস্ত প্যারামিটারগুলো দেখে বুঝতে পারেন যে সেই বাচ্চাটি ঠিকঠাক এগোচ্ছে কিনা। তাহলে সেটাই হচ্ছে রুব্রিক্স এবং সেটাই অ্যাকচুয়াল অ্যাসেসমেন্টের একটা পদ্ধতি। ৭৭ নম্বর প্রশ্ন। For studying environmental issues, a teacher tells the story of the stomach of the mosquito in the words of a scientist. Which of the following is the most appropriate reason to have this story in the textbook? এখানে একজন শিক্ষক পরিবেশের যে বিভিন্ন একটা টপিক পড়ানোর সময় তিনি বিজ্ঞানী অর্থাৎ রোনাল্ড রসের তার নিজের মুখে তার মশার পেটের ভেতর যে রহস্য সেই আবিষ্কারের একটা গল্প শোনালেন। তাহলে পাঠ্য বইয়ে এই গল্পটা রাখার সব থেকে উপযুক্ত এবং আসল কারণ কোনটা, সব থেকে উপযুক্ত কারণ কোনটা সেটাই জানতে চেয়েছে এখানে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে এটা কিন্তু আমাদের এনসিইআরটির ক্লাস 5-এর ইভিএসের বইয়ে, ক্লাস 5-এর ইভিএসের বইয়ে কিন্তু একটা চ্যাপ্টার আছে, সেখান থেকেই এই প্রশ্নটা করা হয়েছে। প্রথমে কি বলছে, টেলিং চিলড্রেন হোয়াট প্রসেস ইজ অ্যান্ড আফটার হুইচ টায়ারলেস এফোর্টস দ্য সায়েন্টিস্টস কমপ্লিট দেয়ার ডিসকভারি। মানে শিশুদের এটা জানানো যে বৈজ্ঞানিক প্রক্রিয়া বা সায়েন্টিফিক প্রসেস আসলে কি এবং কতটা অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার পর বিজ্ঞানীরা তাদের আবিষ্কার করেন, বিজ্ঞানীরা কোনো কিছু আবিষ্কার করেন, সেটাই কিন্তু জানানোটা মূল উদ্দেশ্য। সেটা 1 নম্বর পয়েন্টে বলছে। নাম্বার 2-তে বলছে ভেরি স্মল ব্যাকটেরিয়া আর সিন উইথ আ মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ দিয়ে খুব ছোট ছোট ব্যাকটেরিয়া দেখা যায়, সেটা বোঝানো। নাম্বার 3 বলছে ম্যালেরিয়া স্প্রেডস অনলি থ্রু মসকিটোজ। ম্যালেরিয়া শুধুমাত্র মশার মাধ্যমেই ছড়ায়, এই তথ্যটা দেওয়া। নাম্বার 4 রোনাল্ড রস গট আ বিগ প্রাইজ ইন দ্য ফিল্ড অফ মেডিসিন ইন 1902। রোনাল্ড রস 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে একটা বিশাল বড় পুরস্কার, যেটা নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন, সেটা জানানো। তাহলে এখানে সঠিক উত্তর অবশ্যই আমরা এটা পড়ে বুঝতেই পারছি যে নাম্বার এ, টেলিং চিলড্রেন হোয়াট সায়েন্টিফিক প্রসেস ইজ। একটা বিজ্ঞানীরা যে পদ্ধতিতে আবিষ্কার করেন, যে গবেষণা করেন, তার পেছনে যে অক্লান্ত পরিশ্রম রয়েছে সেই বিষয়টা বোঝানো, সেটাই কিন্তু উদ্দেশ্য ছিল শিক্ষকের। আর সেই কারণেই বইয়ে এই গল্পটা রাখা হয়েছে। এবার আমরা 78 নম্বর প্রশ্ন দেখব। Which of the following should not be the most appropriate while studying the world around us? মানে আমাদের পরিবেশ সম্বন্ধে শেখার সময়, যখন আমরা পরিবেশ সম্বন্ধে শিখছি, পড়াশোনা করছি, সেই সময় নিচের কোনটা সব থেকে অনুপযুক্ত? নট শুড নট বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মানে অনুপযুক্ত, এই যে নট অ্যান্ড মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে অনুপযুক্ত। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার কি বলছে অপশানগুলো আমরা দেখব, যে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ, ডেভেলপমেন্ট অফ কোয়ালিটিস লাইক প্রবলেম সলভিং, ডেভেলপমেন্ট অফ পজিটিভ অ্যাটিটিউড,
অ্যান্ড ভ্যালুজ, চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ। তাহলে কোনটা সব থেকে অনুপযুক্ত? টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে কোনো শিক্ষাই কিন্তু শিক্ষক কেন্দ্রিক, এটা কিন্তু হয় না বা হওয়া উচিত না। তাহলে বাকিগুলো অবশ্যই সঠিক উত্তর হবে, মানে সঠিক উত্তর বলতে আমাদের শিক্ষার উদ্দেশ্য হবে ডেভেলপমেন্ট অফ কোয়ালিটিস লাইক প্রবলেম সলভিং, সমস্যা সমাধানের উদ্দেশ্য, ডেভেলপমেন্ট অফ পজিটিভ অ্যাটিটিউড, মানে ইতিবাচক একটা মনোভাব তৈরি, একটা মূল্যবোধের বিকাশ তৈরি, চাইল্ড সেন্টার অ্যাপ্রোচ অর্থাৎ শিশু কেন্দ্রিক একটা পদ্ধতি। যাই হোক, আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আমরা পরের প্রশ্নে এগিয়ে যাব। এখানে আবার দেখতে পাচ্ছি 79 নম্বর প্রশ্নে, যেটা আমরা এখন ইভিএস এর পেডাগজি রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো সলভ করছিলাম, সেই অ্যাসারশন এবং রিজনিং রিলেটেড প্রশ্ন। গিভেন বিলো আর টু স্টেটমেন্টস, ওয়ান মার্কড অ্যাজ অ্যাসারশন অ্যান্ড দ্য আদার অ্যাজ রিজন, মানে এ আর আর হিসেবে সেটাকে ডিনোট করা হচ্ছে। অ্যাসারশনে বলা হচ্ছে দ্য কনভারসেশনস উইথ পিপল with different understanding on the same subject make us feel the need to think more critically so that our knowledge is refined. মানে এটাকে যদি আমরা বাংলায় তর্জমা করি তাহলে হয়, ভিন্ন মতের মানুষের সাথে আলোচনা আমাদের আরো গভীরভাবে চিন্তা করতে এবং জ্ঞানকে উন্নত করতে সাহায্য করে। অ্যাসারশন পার্ট। আর রিজনে কি বলছে? রিজনে বলছে অ্যাকর্ডিং টু constructivism, the process of knowledge creation is basically a social process in which the views and beliefs of others play an important role. এখানে একটা বিষয় দেখুন, কনস্ট্রাকটিভিজম। এই কনস্ট্রাকটিভিজম বিষয়টা কিন্তু পেডাগজির রিলেটেড প্রশ্নে বারবার আমরা দেখতে পাচ্ছি। তাহলে বিগত যে ভিডিওতে সেটাও অনেকবার আমি বলেছি যে কনস্ট্রাকটিভিজম বিষয়টা কি। আরও একবার ছোট্ট করে বলে নিই যে কনস্ট্রাকটিভিজম হচ্ছে যে শিক্ষকরা যে ছাত্রদের পড়াচ্ছে সেখানে শিক্ষকরা জ্ঞানটাকে গুলিয়ে খাইয়ে দেবে না, কখনো জোর করে চাপিয়ে দেবে না শিক্ষাটা। শিক্ষার্থী বা ছাত্র সে তার নিজের অভিজ্ঞতা এবং তার নিজের চিন্তাভাবনার মাধ্যমে সেই জ্ঞানটা তৈরি করবে। ধরুন আপনি ক্লাসে পড়াচ্ছেন যে পাথর জলে ডুবে যায়, যেহেতু পাথর একটা ভারী জিনিস, তাহলে এই একটা সিদ্ধান্ত আপনি ছাত্রদেরকে জানিয়ে দিলেন, ছাত্ররা এটা মুখস্থ করছে। তাহলে কি সে সঠিক জ্ঞানটা পেল? কখনোই পেল না। আপনি এক বালতি জল নিয়ে গেলেন, তার হাতে একটা পাথর দিলেন, এবার বললেন পাথরটা দাও তো দেখি কি হয় জলের মধ্যে। সে পাথরটা জলের মধ্যে ফেললো, পাথরটা ডুবে গেল। তার নিজে সে শিক্ষাটা অর্জন করলো যে পাথরটা ভারী, তাই জলের মধ্যে দিলে জলের ভেতরে, জলের নিচে সেটা চলে যায়। এটা তার নিজের অর্জন করা শিক্ষা। আর এটাকেই শিক্ষাবিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে কনস্ট্রাকটিভিজম, মানে কাজ করে চিন্তা করে নিজের জ্ঞানটা গড়ে তোলা। যাই হোক, এখন আমরা দেখব যে এই দুটো স্টেটমেন্ট এটা কোনটা ট্রু বা কোনটা ফলস। তাহলে কনস্ট্রাকটিভিজম যে রিজনটা রয়েছে এখানে কি বলছে, যে এই কনস্ট্রাকটিভিজম অনুযায়ী জ্ঞান তৈরি মূলত একটা সামাজিক প্রক্রিয়া, একটা সোশ্যাল প্রসেস, জ্ঞানটা তৈরি করা। তাহলে এখানে অ্যাসারশন যে অংশটা রয়েছে, অর্থাৎ এই অংশটা, এখানে কি বলছে যে যখন আমরা একই বিষয়ে ভিন্ন মতের মানুষের সাথে আলোচনা করি তখন আমরা কিন্তু আরও গভীরভাবে চিন্তা করি এবং নিজেদের জ্ঞানটা আরও উন্নত হয়, আরও রিফাইন্ড হয়, নলেজ ইজ রিফাইন্ড। তাহলে অবশ্যই এটা ট্রু, একটা সত্য স্টেটমেন্ট। আর রিজনটা আমি একটু আগেই বললাম যে কনস্ট্রাকটিভিজম অনুযায়ী জ্ঞান তৈরি করা একটা সামাজিক প্রক্রিয়া, একটা সোশ্যাল প্রসেস, এবং যেখানে অন্যান্য মানুষের মতামত এবং বিশ্বাস সেই জ্ঞানটা গঠনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই যে বিলিফ অ্যান্ড ভিউজ প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল, তাহলে এই রিজনটাও কিন্তু ট্রু। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে
যেখানে আলোচনা হবে, মত বিনিময় হবে, একটা গ্রুপে কাজ হবে, সেখানেই কিন্তু কনস্ট্রাকটিভিজম, জ্ঞান তৈরি হবে। অর্থাৎ এখানে যে পয়েন্টার নাম্বার 4-এ দেওয়া রয়েছে, যে বোথ এ অ্যান্ড আর দুটোই কিন্তু ঠিক এবং এক্সপ্লেনেশনটাও ঠিক। আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, মানে এই যে অ্যাসারশন, তার সঠিক এক্সপ্লেনেশন দিচ্ছে রিজন। আশা করি আমরা বুঝতে পেরেছি, কারণ এর আগেও 2-3টে কিন্তু এরকম অ্যাসারশন আর রিজনের প্রশ্ন আমরা সলভ করেছি। এবার 80 নম্বর প্রশ্ন পেডাগজির। হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি অ্যান অবজেক্টিভ of studying the environment by children? Fill in the blanks in the correct order. মানে ইভিএসটা পড়ার উদ্দেশ্যটা কী হওয়া উচিত, সেটাই কিন্তু এই প্রশ্নের মূল বক্তব্য। মানে একটি শিশু তার পরিবার থেকে বেরিয়ে সমাজে মিশছে, সমাজ থেকে আরও বৃহত্তর পরিবেশে কিন্তু সে মিশছে, তখন সে নতুন কিছু ভাবতে শিখছে, নতুন কিছু জানতে পারছে। আর সেই বিষয়টাই কিন্তু এখানে বলেছে। এখানে যে ফ্যামিলিয়াল কথাটা বলেছে, ফ্যামিলিয়াল, আমি 1 নম্বরে যদি ফ্যামিলিয়াল বলি, ফ্যামিলিয়াল মানে হচ্ছে একটা পরিবার, ফ্যামিলিয়াল একটা এনভায়রনমেন্ট, মানে একটা পরিবার। ধরুন পরিবারের মধ্যে সে কাকে দেখছে, প্রথমে সে তার বাবা মা দাদু দিদা তাদেরকে দেখছে, তারপর আস্তে আস্তে সে যাচ্ছে সোশ্যাল বা সমাজে মিশছে, সে সমাজে মিশছে, সে পাড়ায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বাজারে যাচ্ছে, প্রতিবেশীদের সাথে মিশছে। তারপরে আস্তে আস্তে সেই চেনা গণ্ডি ছাড়িয়ে সে বৃহত্তর পরিবেশে চলে যাচ্ছে, অর্থাৎ এক্সটেন্ডেড। নিজের চেনা এলাকা ছাড়িয়ে সে রাজ্যে পাড়ি দিচ্ছে, সে দেশের নানা প্রান্তে, পৃথিবীর নানা প্রান্তে ছুটে যাচ্ছে, নতুন কিছু জানছে, নতুন কিছু শিখছে। আর এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। মানে তার চিন্তা করার, তার বোঝার ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তাহলে আমরা নাম্বার টুটা চয়েস করব। প্রথমে কগনিটিভ। কেন কগনিটিভ? তার একটাই কারণ, যে কি বাড়ানো হবে, চিন্তা এবং বোঝার ক্ষমতাটা বাড়ানো হচ্ছে। আর সেটা কিভাবে বাড়ানো হচ্ছে? সোশ্যাল, ফ্যামিলিয়ার, এক্সটেন্ডেড, মানে সমাজ, তারপর পরিবার, তারপর বৃহত্তর পরিবেশে শিশু গিয়ে মিশছে। আর এইভাবেই কিন্তু তার নিজস্ব জ্ঞান এবং চিন্তার বিকাশ ঘটছে। তাহলে কগনিটিভ, তারপর সোশ্যাল, তারপর ফ্যামিলিয়াল, তারপর এক্সটেন্ডেড। একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে ইভিএস পড়তে গেলে, যে এই বিষয়টা পড়ার লক্ষ্য কিন্তু পরিবেশটাকে শেখানো না, শিশুর মধ্যে একটা চিন্তা শক্তির বিকাশ ঘটানো। কিসের মাধ্যমে? না, এই পরিবেশের মাধ্যমে। মেইন উদ্দেশ্য কিন্তু শিশুর মধ্যে চিন্তা শক্তির বিকাশ ঘটানো, যেটাই কগনিটিভ ডেভেলপমেন্ট, চিন্তা শক্তির বিকাশ। আর সেটা কার কার মাধ্যমে হচ্ছে? প্রথমে সোশ্যাল, তারপর ফ্যামিলিয়ার, তারপর এক্সটেন্ডেড। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। 81 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেটর ফর অ্যাসেসমেন্ট ইন স্টাডিং এনভায়রনমেন্টাল ইস্যুস? অর্থাৎ পরিবেশের বিষয়ে অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেটর বা সঠিক সূচক কোনটি নয়? অবশ্যই রিমেম্বারিং নয়, মুখস্থ করার কোনো জায়গা নেই এখানে। ডিসকাশন, অবজারভেশন এবং অ্যানালিসিসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। 82 নম্বর প্রশ্নে, এ গুড ইভিএস টিচার অলওয়েজ টকস অ্যাবাউট এনভায়রনমেন্টাল ইস্যুস বাই টেকিং এক্সাম্পলস ফ্রম দ্য চিলড্রেন্স এনভায়রনমেন্ট। একজন ভালো ইভিএস টিচার, পরিবেশের টিচার, শিক্ষক, তিনি সবসময় এনভায়রনমেন্টাল ইস্যুগুলো
একজন শিশুর পরিবেশের, চারপাশের পরিবেশের বিভিন্ন উদাহরণ থেকে নেবেন। সে তার চারপাশে কী কী দেখছে সেখান থেকেই উদাহরণগুলো দেবেন। দিস এনভায়রনমেন্ট অফ চিলড্রেন হেল্পস এ লট ইন দেয়ার লার্নিং। এই বিষয়টা তাকে কিন্তু শিখতে ভীষণভাবে সাহায্য করবে। দিস এনভায়রনমেন্ট অফ দ্য চাইল্ড ইজ, এই পরিবেশটাকে কি বলা হচ্ছে? অবশ্যই এই পরিবেশটাকে বলা হচ্ছে প্রাইমারি কনটেক্সট। অর্থাৎ শিশু তার চারপাশে যে জিনিসটা দেখছে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি কনটেক্সট। এখানে প্রাইমারি কনটেক্সট অর্থাৎ শিশুর তার নিজের ক্ষেত্র, তার নিজের জগৎ, তার নিজের পরিবার, নিজের স্কুল, নিজের পাড়া, নিজের বন্ধু, সবটাই কিন্তু শিশুর নিজের। আর ঠিক তার মাঝখানে সে নিজে অবস্থান করছে। তাহলে এই সেক্টরটাই বলা হচ্ছে প্রাইমারি সেক্টর বা প্রাইমারি কনটেক্সট। আর এখানে আমাদেরকে জানতে হবে বাকি অপশানগুলো, কারণ কোন ক্ষেত্রে কোন অপশান কাজে লাগবে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে প্রাইমারি যে কনটেক্সট সেটা হলো সম্পূর্ণ নিজের ক্ষেত্র শিশুর। এবার সেকেন্ডারি যে অপশানটা রয়েছে, এই যে সেকেন্ডারি, প্রাইমারির পর সেকেন্ডারি কনটেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে, ধরুন শিশু তার নিজের ক্ষেত্রের কিছুটা বাইরে বেরোলো, অর্থাৎ পাশের গ্রামে গেল, পাশের পাড়ায় গেল, বা নিজের জেলারই কোনো একটা জায়গায় গেল, কাছাকাছি কোনো একটা জায়গা, কিন্তু সে প্রতিদিন কিন্তু সেই জায়গায় যায় না, তার প্রতিদিনের পরিচিত জায়গার মধ্যে সেটা নয়, কিন্তু তা হলেও সেটা তারই একটা এলাকার অংশ। তাহলে এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কনটেক্সট। আর টারশিয়ারি হচ্ছে আরও বৃহত্তর জায়গা, যেখানে সে তার নিজের এলাকা, নিজের জেলা, নিজের শহর, সব জায়গা থেকে বাইরে নতুন কোনো জায়গায় হয়তো গেল, সেই জায়গাটাকে বলা হচ্ছে টারশিয়ারি সেক্টর। তো এবার যে অংশটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল কনটেক্সট। ন্যাচারাল কনটেক্সট হচ্ছে এটা কোনো স্থান বা পরিবেশ কিছু নয়, কাছে দূরের কোনো ব্যাপার না, বরং সে কীভাবে শিখছে সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে। যেমন একটা ছোট উদাহরণ দিই, যেমন ধরুন বইয়ে আমরা গাছের পাতার একটা ছবি দেখালাম, কিন্তু সেটা না দেখিয়ে তাকে আসল গাছ যদি দেখানো যায়, তাহলে তার শেখাটা আরও বেশি বাস্তবমুখী হয়, সে বাস্তব পরিবেশ দেখে শেখে। আর এটাকেই বলা হচ্ছে ন্যাচারাল কনটেক্সট। তাহলে এক কথায় আমরা যদি বলি যে এই কনটেক্সটগুলো, প্রাইমারি কনটেক্সট হচ্ছে শিশুর নিজের এলাকা, নিজের বাড়ি, নিজের স্কুল। সেকেন্ডারি সেক্টর হচ্ছে একটু বাইরের জগৎ, কিন্তু শিশুর নিজের এলাকার খুব কাছেই। টারশিয়ারি হচ্ছে একটা বৃহত্তর ক্ষেত্র, তার চেনা জায়গার, চেনা পরিসরের বাইরে গিয়ে দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন অঞ্চল হতে পারে, সেই ক্ষেত্রটাই টারশিয়ারি ক্ষেত্র বা টারশিয়ারি কনটেক্সট। আর ন্যাচারাল কনটেক্সট হচ্ছে বাস্তবে দেখে অভিজ্ঞতাটা সে সঞ্চয় করছে এবং এভাবে সে নতুন কিছু শিখছে, সেটাই হচ্ছে ন্যাচারাল কনটেক্সট। আর এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে প্রাইমারি কনটেক্সট। তাহলে দেখুন, একটা প্রশ্নকে কেন্দ্র করে কিন্তু আমাদের সিলেবাসের অনেকটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, মেনি মেসেজেস related to the environment can be given through puppets, but for this the teacher should train the children and develop special skills. Which of the following strategies can motivate the children to make puppets? অর্থাৎ এখানে প্রশ্নটা বলছে যে শিশুরা যে পাপেট বানাবে, সেই পাপেট বানাতে একজন শিক্ষক উৎসাহিত করবেন কিভাবে। এবার নিচে যে স্টেটমেন্টগুলো দিয়েছে সেই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল আমাদেরকে বেছে নিতে হবে। প্রথম স্টেটমেন্ট দেখুন, এটা মেক স্মল গ্রুপস অফ চিলড্রেন সো দ্যাট ফিয়ার অ্যান্ড হেজিটেশন ক্যান বি রিমুভড। অর্থাৎ তাদেরকে ছোটো ছোটো গ্রুপে ভাগ করে নিতে হবে যাতে তারা কোনো ভয় বা লজ্জা না পায়।
তাহলে এটা সঠিক। এবার নাম্বার 2তে দেখবো প্রমোট দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন্স সেলফ কনফিডেন্স অ্যান্ড পজিটিভ থিঙ্কিং। এটাও সঠিক, তাদের একটা আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, তাদের একটা আত্মবিশ্বাস এবং পজিটিভ থিঙ্কিং, একটা ইতিবাচক চিন্তাভাবনা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এটাও ঠিক। তারপরে নাম্বার 2তে কী বলছে, ক্রিয়েট এ স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট ফর দ্য চিলড্রেন ইন দ্য ক্লাসরুম। এটাকে সরাসরি মানে সাধারণভাবে ক্লাস পরিচালনার জন্য ভালো হতে পারে, কিন্তু পাপেট বানাতে উৎসাহিত করার সরাসরি কিন্তু কৌশল এটা নয়। যে স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট একটা, মানে শিক্ষক আগে থেকে বিষয়গুলো, মানে পাপেট তৈরির যে উপকরণ লাগবে সেগুলো সাজিয়ে রেখেছেন এরকম একটা পরিবেশ। তারপরে কি কি করতে হবে তার একটা ডিরেকশন তিনি তৈরি করে রেখেছেন, কোনটার পর কোনটা করতে হবে, মানে একটা কাজের শৃঙ্খলা আগে থেকে সেট করে রেখেছেন শিক্ষক। তাহলে সেক্ষেত্রে কিন্তু পাপেট মেকিং বিষয়টার ক্ষেত্রে এই পরিবেশ কিন্তু অতটাও গ্রহণযোগ্য নয়। কারণ এখানে প্রশ্নে দেখুন জিজ্ঞেস করেছে মোটিভেট করবে, তারপরে ক্রিয়েট এ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। এখানে বলছে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট মানে একটা প্রতিযোগিতামূলক একটা প্রতিযোগিতা কিন্তু এটাও মোটিভেট করবে না। কারণ একটা কিছু কিছু ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করলে কিন্তু একটা ভয়, একটা আত্মবিশ্বাসের অভাব তৈরি হতে পারে। তাহলে কিছু ছেলে বা মেয়ে পিছিয়ে যেতে পারে সেই কাজটা থেকে। তাহলে এই পয়েন্টটাও কিন্তু হচ্ছে না। তাহলে সঠিক উত্তর হবে 1 and 2। 1 and 2। 85 নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা আমরা দেখতে পাচ্ছি এবার। এখানে বলেছে দ্য কারিকুলাম অফ ইভিএস ক্যান বি মেড মাচ রিচার অনলি ইফ ইট ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ মুভিং ফ্রম দ্য কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ যে কারিকুলাম মানে যে পাঠ্যক্রম রয়েছে ইভিএস এর, সেটা তখনই রিচার মানে একদম পুরোপুরি কার্যকর হবে যখন সেটা কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে যাবে। আর এখানে কি বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটস দ্য প্রিন্সিপাল, সেই নীতিগুলোকে নিচের কোন পয়েন্টটা, নিচের কোন অপশনটা ইন্ডিকেট করছে। মেন বিষয়, প্রশ্নের মেন বিষয় হচ্ছে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টে যাচ্ছে। তাহলে এখানে দেখুন কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট এই পয়েন্টটা কিন্তু বারবার পেডাগজির ক্ষেত্রে আসছে। কংক্রিট মানে হচ্ছে মূর্ত বিষয় বা বাস্তব, যেটা কংক্রিট মানে বাস্তব কোনো বিষয়। ভালো বাংলায় যাকে বলা হয় মূর্ত, মানে শিশু যেটা দেখতে পাচ্ছে, ছুঁতে পাচ্ছে, অনুভব করতে পারছে, সেটাই হচ্ছে কংক্রিট। যেমন নিজের বাড়ি, নিজের পরিবার, নিজের স্কুল, নিজের বই খাতা, এই সবই কিন্তু কংক্রিট, বাস্তব। আর অ্যাবস্ট্রাক্ট কোনটা, যেটা একটা ধারণা, বিমূর্ত কোনো বস্তু, যেটা সরাসরি দেখা যায় না কিন্তু ভাবতে বা বুঝতে হয়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এবার আমরা অপশানগুলো দেখব। প্রশ্নটা আমরা বুঝলাম, দ্য নলেজ অফ দ্য ক্লাস শুড বি লিঙ্কড টু দ্য চিলড্রেন্স ওন লাইফ এক্সপিরিয়েন্স। যে নলেজটা, যে জ্ঞানটা সে অর্জন করছে, সেটা অবশ্যই যুক্ত হতে হবে চিলড্রেনের নিজের লাইফ এক্সপিরিয়েন্স, নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে। এটা অবশ্য ঠিক, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে যে এটা হচ্ছে সেই কনস্ট্রাকটিভিজমের নীতি। আমরা একটু আগে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, কনস্ট্রাকটিভিজম, শিশু নিজে হাতে কলমে শিখে যে জ্ঞানটা অর্জন করছে, সেটাই কনস্ট্রাকটিভিজম ছিল। আর এখানে সেই কথাটাই বলা হচ্ছে। কিন্তু এইখানে এই কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট এই নীতিটা কিন্তু খাটছে না সরাসরি। এখানে একটা বিষয় মাথায় আসতে পারে যে প্রথমের যে অপশানটা সেটা তো কনস্ট্রাকটিভিজম, মানে শিশু আগে যেটা শিখেছে তার সাথে নতুন জ্ঞানকে জুড়ে দেবে, এভাবে শিশুর একটা নতুন অভিজ্ঞতা তৈরি হবে এবং সেভাবে সে নতুন শিক্ষায় শিক্ষিত হবে। তাহলে এই বিষয়টাতে কিন্তু টিচিং প্রিন্সিপালটা খাটছে না। এখানে দেখুন প্রিন্সিপালের কথা হয়েছে, ক্রমের কথা হয়েছে, ক্রম মানে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টে যাবে, তাহলে সেই বিষয়টা কিন্তু এখানে থাকছে না।
সেই জন্য প্রথম অপশানটা কিন্তু হবে না। দেখে মনে হচ্ছে প্রথম অপশানটা হবে, কিন্তু প্রশ্নের যে অর্থটা, সেই অর্থটার দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু প্রথম অপশানটা ঠিক হচ্ছে না। এবার দেখুন পরের প্রশ্নটা, পরের অপশানটা কি রয়েছে, দ্য ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট অফ দ্য চাইল্ড শুড বি এক্সপ্লেইনড ফার্স্ট। এটা কিন্তু সঠিক। কারণ কি, এখানে বলা হচ্ছে যে শিশুর পরিচিত এবং বাস্তব পরিবেশ, ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট অফ দ্য চাইল্ড, মানে শিশুর পরিচিত এবং বাস্তব পরিবেশটা থেকেই শুরু করতে হবে, প্রথমে এক্সপ্লেন করা শুরু করতে হবে। অর্থাৎ কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের যে নীতিটা, এই পয়েন্টে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে। নাম্বার 3-তে দেখুন, emphasis should be placed on the need to protect the child's natural environment. এটাকেও কিন্তু ঠিক বলা যাবে না, এটা কিন্তু ভুল। এক্ষেত্রে এখানে কিভাবে শেখানো হবে, কোনটার পরে কোনটায়, কোন ধাপ থেকে কোন ধাপে নিয়ে যাওয়া হবে, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে না। তাই প্রশ্নের উত্তর করার সময় আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে প্রশ্নে কি বলেছে। খুব মাথা ঠান্ডা রেখে কিন্তু প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রশ্নে আমাদেরকে বলেছে টিচিং প্রিন্সিপাল নিয়ে, প্রিন্সিপাল মানে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। তাই নাম্বার 3ও কিন্তু এই প্রিন্সিপালটাকে ফলো করছে না। এবার নাম্বার 4 দেখবো আমরা, এমফ্যাসিস শুড বি গিভেন অন দ্য পার্টিসিপেশন অফ চিলড্রেন ইন নলেজ কনস্ট্রাকশন। এটাও কিন্তু ঠিক নয়, কারণ এটা কনস্ট্রাকটিভিজমের একটা নীতি। শিশু নিজে নিজের জ্ঞানটা গঠন করবে। তাহলে এখানে সঠিক উত্তর একটাই, সেটা হচ্ছে নাম্বার 2। অর্থাৎ এখানে অপশান দেখব, অপশানে রয়েছে নাম্বার 3, অর্থাৎ অনলি 2। আশা করি বোঝাতে পারলাম। এখানে পুরোপুরি নীতি নিয়ে, মানে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, শুধু এই টার্মটুকু ফলো রাখতে হবে যে প্রশ্নে আমাকে কি বলেছে, নীতির কথা বলেছে, কোন ধাপ থেকে কোন ধাপে যাবে, কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট। যেটা সেই নীতি ফলো করবে না সেই স্টেটমেন্টটা ফলস হবে, বাকিগুলো ট্রু। পরিষ্কার কথা, আর কোনো কনফিউশন আশা করি থাকবে না এই বিষয় নিয়ে। 86 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং লার্নিং ইন্ডিকেটার্স ইজ রিলেটেড টু দ্য এক্সপ্রেশন এরিয়া অফ অ্যাসেসমেন্ট। এক্সপ্রেশন এরিয়া অফ অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসমেন্টের যে এক্সপ্রেশন জায়গাটা রয়েছে সেটা কোন লার্নিং ইন্ডিকেটর সম্পর্কিত। এই যে অ্যাসেসমেন্টের যে এক্সপ্রেশন সেক্টরটা রয়েছে সেটা কোন লার্নিং ইন্ডিকেটরের সাথে যুক্ত, এই নিচের অপশানগুলোর মধ্যে কোনটা হবে। সবার আগে একটু আমরা বুঝে নিই যে এই এক্সপ্রেশন বিষয়টা কি। এক্সপ্রেশন মানে হচ্ছে নিজের ভাবনা বা একটা ধারণা প্রকাশ করা। অর্থাৎ শিশু যেটা বুঝছে সেটা সে কিভাবে অন্যকে জানাচ্ছে, সেই বিষয়টাই হচ্ছে এক্সপ্রেশন। সেটা অনেক রকম মাধ্যম হতে পারে, অনেক রকম ভাবে সে কিন্তু তার নিজের এক্সপ্রেশনটা অন্যকে জানাতে পারে। নিজের মনের ভাব, নিজের যে ধারণাটা, নিজের মনের মধ্যে যে কি চলছে সেই বিষয়টা কিন্তু অনেক রকমভাবে শিশু তার সামনে মানুষটিকে জানাতে পারে। সে ছবি এঁকে হতে পারে, গল্প বলে হতে পারে, লিখে হতে পারে, বিভিন্ন রকমভাবে। তাহলে এই হচ্ছে এক্সপ্রেশন। এখন আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে যে লার্নিং ইন্ডিকেটর। এই লার্নিং ইন্ডিকেটর বিষয়টা কি? লার্নিং ইন্ডিকেটর হলো এমন কিছু লক্ষণ যেগুলো দেখে শিক্ষক বুঝবেন যে শিশু শিখছে কি শিখছে না, সেটাই হচ্ছে লার্নিং ইন্ডিকেটর। এবং আমরা যারা শিক্ষক তারা কিন্তু প্রায় এই লার্নিং ইন্ডিকেটরগুলো ক্লাস চলাকালীন কিন্তু অবশ্যই ফলো করি। যে সে প্রশ্ন করছে কি না সেটা আমরা দেখি, সে কোনো কাজে পার্টিসিপেট করছে কি না সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা যে একটা কোনো টপিক নিয়ে আলোচনা করছি সেই টপিক সম্বন্ধে তার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি।
এখানে 1 নম্বর যে অপশনটা রয়েছে, এক্সপ্রেসিং দ্য আইডিয়াজ থ্রু পিকচার্স, অর্থাৎ সে ছবি এঁকে তার নিজের মনের ভাবনাটা, তার ধারণাটা কিন্তু প্রকাশ করছে ছবির মাধ্যমে। গিভেন বিলো আর টু স্টেটমেন্টস, one marked as assertion and the other as reason। এখানে সেই আবার assertion এবং reasonএর প্রশ্ন। assertion কি বলছে, in environmental studies the actions of children are not to be judged as right or wrong। মানে পরিবেশবিদ্যার ক্ষেত্রে বাচ্চাদেরকে এভাবে জাজ করা কখনোই উচিত নয়, তুমি ঠিক বা ভুল বলছো হিসেবে। চিলড্রেন শুড গেট এ চান্স টু এক্সপ্রেস দেয়ার ভিউজ, তাদের নিজেদের মতামত, নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করার একটা সুযোগ দিতে হবে। রিপোর্ট অবজারভেশনস অ্যান্ড এক্সপ্রেস দেয়ার ওন এক্সপিরিয়েন্সেস, তাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করা, তাদের যে পর্যবেক্ষণ, তাদের পর্যবেক্ষণটা জানানো, এইগুলোর একটা সুযোগ দিতে হবে। সাচ এ রেকমেন্ডেশন হ্যাজ বিন মেড বাই দ্য NCF 2005 অ্যান্ড 2023। NCF 2005 এবং 2023 কিন্তু এই রেকমেন্ডেশনই করা হয়েছে। রিজন কি? দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অ্যান্ড 2023 রেকমেন্ড কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট অফ চিলড্রেন। মানে NCF 2005, NCF 2023 শিশুদের কোয়ালিটেটিভ মানে গুণগত মূল্যায়নের কিন্তু যে সুপারিশটা সেটা করেছে, রেকমেন্ড করেছে। এ প্রসঙ্গে বলে রাখি যে এই কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট মানে কিন্তু শুধু নম্বর দেওয়া নয়, অর্থাৎ একটি শিশু সে কীভাবে ভাবছে, সে কি পর্যবেক্ষণ করছে, সে মত প্রকাশ করছে কি করছে না, সে সকলের সাথে গ্রুপ ডিসকাশন বা অন্য কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিতে সে পার্টিসিপেট করছে কি করছে না, এগুলো দেখা। শুধু কিন্তু নাম্বার দেওয়াই উদ্দেশ্য নয়। তাই রিজন যেটা সেটা কিন্তু একদম সঠিক, আর অ্যাসেসমেন্টটা তো অবশ্যই ঠিক। তাদের নিজের মতামত দেওয়ার, নিজের পর্যবেক্ষণ দেওয়ার সুযোগ দিতে হবে। তাই নাম্বার A1 যেটা রয়েছে যে বোথ A and R আর কারেক্ট and R is the correct explanation of A। Number 88, experiments with water develop various process skills। এই পয়েন্টটা খুব ভালোভাবে দেখুন। process skills in children, which one of the following is not a process skill? কোনটা process skill নয়? তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে প্রসেস স্কিল বিষয়টা কি। প্রসেস স্কিল মানে যখন নতুন কিছু শিখছে একটি শিশু, সে কিছু মানসিকভাবেও কিন্তু কিছু কাজ করছে, তার ব্রেনেও কিছু কাজ ঘটছে, অর্থাৎ সে কিছু পর্যবেক্ষণ করছে, মানে অবজার্ভ করছে, কোনো কিছুর সাথে কোনো কিছু ট্যালি করছে, তুলনা করছে, কোনো অ্যানালাইসিস করছে, কোনো কিছু বিশ্লেষণ করছে, সে আলোচনা করছে, তারপরে একদম শেষে সে কোনো সিদ্ধান্তে পৌঁছচ্ছে। তাহলে এই সমস্ত স্টেপ কিন্তু সে অতিক্রম করে আসছে। তাহলে এই যে আমি বললাম যে পর্যবেক্ষণ, তুলনা করা, বিশ্লেষণ, তারপরে আলোচনা, এই সব কিছুর শেষে আসছে সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ সে ডিসিশন নিচ্ছে একদম শেষে। তাহলে এই যে বিশ্লেষণ করছে আমি বললাম, সেই বিশ্লেষণ মানে কি? অ্যানালাইজিং। তাহলে এটাই হচ্ছে একটা প্রসেস স্কিল। আলোচনা করছে, বিশ্লেষণের পর সে আলোচনা করছে, তাহলে ডিসকাশন করাও একটা প্রসেস স্কিল। আর একদম শেষে সে সিদ্ধান্ত নিচ্ছে, ড্রয়িং কনক্লুশন, তাহলে এটাও একটা প্রসেস স্কিল। কিন্তু রিট্রিভিং ফ্যাক্টস, এই যে পয়েন্টটা দিয়েছে রিট্রিভিং ফ্যাক্টস, মানে ফ্যাক্টস অর্থাৎ যে তথ্যগুলো সে মুখস্থ করে জেনেছে, অর্থাৎ মুখস্থ করা তথ্য, যেমন জল ফোটে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে এটা সে জেনেছে, সে মুখস্থ করেছে, শুধু মনে রেখেছে, এটাতে তার নতুন করে বিশ্লেষণ করার, নতুন করে অনুসন্ধান করার কিন্তু কিছু নেই। তাহলে এই রিট্রিভিং ফ্যাক্টস কিন্তু প্রসেস স্কিলের মধ্যে পড়ছে না।
সে একটা কোনো কাজ করতে গিয়ে যে স্টেপগুলো অতিক্রম করছে, যে স্টেপগুলো সে একটার পর একটা পার করছে, একটার পর একটা পার করে সে সিদ্ধান্তে আসছে, সেগুলোই হচ্ছে প্রসেস স্কিল। এরপরের প্রশ্ন দেখব 89, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাব থিমস রিলেটেড টু ফুড শুড বি মোস্ট সুটেবল ফর ক্লাস 3 চিলড্রেন। মানে খাদ্য যে থিমটা রয়েছে ক্লাস 3-তে, সেই শিশুদের জন্য সেখানে সাব থিমের সব থেকে উপযুক্ত কোনটা। এখানে আমাদের একটা বিষয় ভাবতে হবে যে ক্লাস 3-তে যে বাচ্চাদের বিষয় নির্বাচন করা হয়, সেক্ষেত্রে এনসিএফ যে নীতিটা নির্ধারণ করে দিয়েছে, সেখানে 3টে নীতি কিন্তু বলা রয়েছে। 3টে নীতি কি কি? যে নোন টু আননোন, মানে জানা থেকে অজানা, পরিচিত থেকে অপরিচিত, নিয়ার টু ফার মানে কাছের থেকে দূরে, আর শেষে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বাস্তব থেকে একটা ধারণায় নিয়ে যাওয়া। তাহলে এই 3টে পয়েন্ট কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এইবার আমরা এই যে অপশানগুলো দিয়েছে সেই অপশানগুলো একটু বিশ্লেষণ করব। কুকিং ফুড অ্যান্ড ইটিং উইথ ফ্যামিলি, অর্থাৎ রান্না করা এবং পরিবারের সঙ্গে খাওয়া। তাহলে ক্লাস 3-তে পড়া একটা শিশুর ক্ষেত্রে এটা কিন্তু একটা দৈনন্দিন অভিজ্ঞতার মধ্যে পড়ছে। সে প্রতিদিনই দেখে যে তার মা বা বাবা রান্না করছেন এবং তারা পরিবারের সাথে একসাথে বসে খাচ্ছেন। তাহলে খুব পরিচিত এবং বাস্তব একটা অভিজ্ঞতা। তাহলে অবশ্যই এই পয়েন্টটা ঠিক হবে, নাম্বার 1। নাম্বার 2 তো কি বলছে? হোয়াট কার্নিভোরাস অ্যানিমালস ইট, মানে মাংসাশী প্রাণীরা কি খায়। এটা কিন্তু শিশুর দৈনিক অভিজ্ঞতার মধ্যে পড়ছে না, তাহলে নাম্বার 2 হবে না। নাম্বার 3 কি বলছে? হোয়েন ফুড গেটস স্পয়েলড, খাবার কখন নষ্ট হয়ে যায়। এটাও ঠিক আছে, কিন্তু এর মধ্যেও কিন্তু একটা বৈজ্ঞানিক ধারণা রয়েছে, যেটা একটু জটিল একটা ক্লাস 3-র শিশুর পক্ষে সেটা বিচার বিশ্লেষণ করা। তাহলে এই পয়েন্টটাকেও আমরা বাদ দেব। নাম্বার 4, ফ্রম ফার্ম টু মার্কেট, অর্থাৎ কৃষি জমি থেকে বাজার পর্যন্ত খাবারটা যে যাচ্ছে সেই বিষয়টা, মানে একটা ব্রডার অ্যাসপেক্ট, একটা সামাজিক, একটা অর্থনৈতিক একটা প্রক্রিয়া। তাহলে এটা ক্লাস 3-র একটা বাচ্চার কাছ থেকে এই বিষয় নিয়ে একটা সঠিক ধারণা আশা করাটা কিন্তু উচিত নয়। তাহলে সব থেকে যদি উপযুক্ত পয়েন্ট আমরা দেখি, সেক্ষেত্রে অবশ্যই কুকিং ফুড অ্যান্ড ইটিং উইথ ফ্যামিলি, এটা তার কাছে একটা খুব দৈনন্দিন অভিজ্ঞতার একটা অংশ বলা যেতে পারে। প্রশ্নে কি বলছে দেখবো এবার আমরা। প্রশ্ন নম্বর 90, many social issues have been kept in the NCERT EVS textbooks, like who does the cleaning in the school or house, with whom the children share water or food. For such social issues, what should be the pedagogy of studying environment? মানে এনসিআরটির যে ইভিএস বই আছে, সেখানে কিছু সামাজিক বিষয় যেমন সোশ্যাল ইস্যুস যেগুলো রয়েছে, সেগুলোতে বলা হয়েছে যে স্কুল বা বাড়ি কে পরিষ্কার করে, কার সঙ্গে জল বা খাবার ভাগ করে খাওয়া যায়, মানে ছাত্রদের। এগুলো আসলে সেই ইকুয়ালিটি, মানে একটা সমতা, বৈষম্য, যে জাতপাত, লিঙ্গভেদ ইত্যাদি যে সামাজিক বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে কিন্তু একটা শিশুর মনের মধ্যে একটা চিন্তাভাবনা জাগিয়ে তোলে। আর ঠিক এই জায়গাতেই কিন্তু এই প্রশ্নটা তৈরি হচ্ছে যে এই ধরনের সামাজিক বিষয় ক্লাসে কিভাবে পড়ানো উচিত। এই প্রশ্নটার অর্থটা কিন্তু সেটাই। এবার আসুন আমরা অপশানগুলো দেখি। অপশানে বলছে দ্য টিচার শুড নট ইম্পোজ হিজ অর হার ভিউজ অন দ্য চিলড্রেন অ্যাবাউট হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, মানে শিক্ষক নিজের মত জোর করে কিন্তু চাপিয়ে দেবেন না যে কোনটা ভুল কোনটা ঠিক এই বিষয়ে ছাত্রদের ওপর। অবশ্যই এটা সঠিক, ছাত্রদের নিজেদের চিন্তাভাবনাটাকে
বের করে নিয়ে আসতে হবে তারা কি ভাবছে এই বিষয়ে। নাম্বার 2, অ্যালাউ ফ্রি শেয়ারিং অফ চিলড্রেন্স এক্সপিরিয়েন্সেস অ্যান্ড আইডিয়াস। মানে শিশুরা নিজেদের অভিজ্ঞতা এবং মতামত খোলাখুলি বলতে পারবে এক্ষেত্রে। মানে ধরুন আপনি ক্লাসে গেলেন, আপনি জিজ্ঞেস করলেন শিশুদের যে তোমাদের বাড়িতে কে বাসন মাজে, সবাই নিজের মতো অভিজ্ঞতা শেয়ার করলো, আপনাকে সঠিকভাবে তার জবাবটা দিল। অবশ্যই এটা একটা সঠিক অপশান। তাদেরকে প্রত্যেককে নিজেদের মতামত প্রকাশের একটা সুযোগ দিতে হবে। নাম্বার 3 কি বলছে, সাচ সোশ্যাল ইস্যুস শুড ডেফিনেটলি বি ডিসকাসড ইন দ্য ক্লাস বাট শুড নট বি ডিসকাসড টু মাচ। এখানেই কিন্তু একটা বিষয় রয়েছে, এখানে বলেছে ক্লাসে আলোচনা করা উচিত ডেফিনেটলি, কিন্তু শুড নট বি ডিসকাসড টু মাচ, খুব বেশি আলোচনারও দরকার নেই। পয়েন্টটাকে কিন্তু ঠিকভাবে মেনে নেওয়া যায় না, কারণ একদিকে আলোচনা করতে বলছে আবার আরেক দিকে বলছে আলোচনা করার খুব ডিপে গিয়ে আলোচনা করার দরকার নেই। তাহলে এই পয়েন্টটা কিন্তু সঠিক নয় পুরোপুরি। নাম্বার 4 কি বলছে, চিলড্রেন ফিল দ্যাট সাচ এক্সপিরিয়েন্সেস হ্যাভ হ্যাপেন্ড নট অনলি টু দেম। মানে শুধু যে এই আলোচনার ফলে শিশুরা যে বুঝতে পারবে যে শুধু তার সঙ্গেই নয় অন্যদের সঙ্গেও এমনটা হয়, এটাও ঠিক। মানে একটা সহমর্মিতা, একটা সামাজিক বোঝাপড়া এর ফলে বাড়বে, কিন্তু শিশুদের মনের মধ্যে একটা নতুন এই চিন্তাভাবনাগুলো কিন্তু গড়ে উঠবে। তাহলে এই পয়েন্টটাও কিন্তু সঠিক, যে চিলড্রেন ফিল দ্যাট সাচ এক্সপিরিয়েন্স হ্যাভ হ্যাপেন্ড নট অনলি টু দেম, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই হয় না, এটা অন্যান্য সকলের ক্ষেত্রেই এই জিনিসগুলো হয়। তাহলে বন্ধুরা আমরা পুরো এই যে প্রশ্নপত্রটা সলভ করলাম আজকে, এখানে অনেক ধরন জানতে পারলাম, প্রশ্নের প্যাটার্নটা জানতে পারলাম, কী কী ধরনের প্রশ্ন হয়, স্পেশালি অ্যাসারশন এবং রিজন রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অনেকগুলো আমরা পেলাম। তাই পেডাগজি রিলেটেড প্রশ্নে কিন্তু খুব বেশি জোর দিতে হবে আমাদের। আগামী দিনগুলোয় যে প্রশ্নপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব তাতে কিন্তু আমাদের অভ্যেস আরও বেশি দৃঢ় হবে এবং আশা করি আপনাদের প্রস্তুতিও অনেকটাই ভালো হবে এইভাবে যদি আমরা একসাথে নিজেরা প্রস্তুতি নিই। তাহলে স্কোর কিন্তু অবশ্যই সিটেটে বা টেটে যাই হোক না কেন আমাদের স্কোর অবশ্যই ভালো হবে, এটুকু আমরা আশা করতেই পারি। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই আলোচনায় আসছি খুব তাড়াতাড়ি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।